তুই আমার দেবর তিতাস, তাছাড়া গুনে গুনে আমার চেয়ে 4 বছরের ছোট। তোর সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা আমার পক্ষে সম্ভব না। চলে যা তুই। কথাটা বলে ভোর দ্রুত পায়ে প্রস্থান করলো। তিতাস চাইলেও আর কিছু বলতে পারল না, নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। বিশ্রী এক পরিস্থিতিতে আটকে গেছে সে, কিছুতেই এই পরিস্থিতি সামলে উঠতে পারছে না। লাজ লজ্জা ভেঙে নিজে ভোরকে বিয়ের প্রস্তাব দিতে এসেছে, যাকে বিগত 6 মাস আগে সে বড় ভাবির আসনে বসে সম্মান করে এসেছে। অথচ আজ সব দোষ ওর বড় ভাইয়া পিয়াসের। সে থাকলে এমন কিছুই ঘটতো না, আর না তাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো। ভোরের গমনপথে একবার তাকিয়ে তিতাসও ভোরের বাসা থেকে বেরিয়ে গেল। যা বলার ভোর তো বলেই দিয়েছে, আর দাঁড়িয়ে বা কী হবে। ভোরের বাবা মাও কিছু বলতে পারলেন না, শুধু নীরবে দীর্ঘশ্বাস ফেললেন। ভোর ওনাদের একমাত্র মেয়ে, ওনারা সর্বদাই মেয়ের সিদ্ধান্তকে আগে গুরুত্ব দেন, যা এতকাল হয়ে এসেছে। কারণ ভোর কখনো ওনারা অসন্তোষ হয় এমন কাজ করেনি, হয়তো করবেও না। তাছাড়া ভোর খুব বুদ্ধিমতী মেয়ে, যা করবে অবশ্যই ভেবেচিন্তে করবে। পূর্বে যেমন ওনারা ভোরকে জোরপূর্বক কিছু চাপিয়ে দেননি, এই পরিস্থিতিতেও দিবেন না। তিতাস বেখেয়ালিভাবে হাঁটছে ফুটপাতের রাস্তা ধরে। চঞ্চল প্রাণবন্ত ছেলেটা এই 3টে মাসে কেমন চুপসে গেছে। ওর না আছে খাওয়া দাওয়ার ঠিক ঠিকানা, আর না ঘুম। বাসার যা পরিস্থিতি, কোনোটাই ঠিকঠাক হচ্ছে না। তাছাড়া বিয়েতে যদি ভোর মত দিত, হয়তো পরিস্থিতি কিছুটা সামলে উঠতে পারত, কিন্তু তা তো হচ্ছে না। সত্যি বলতে ভোরেরই বা কী দোষ, সেও মানুষ, তারও মন বলে কিছু আছে। ওর নেওয়া সিদ্ধান্তটা যথেষ্ট যুক্তিযুক্ত। এসব ভেবে তিতাস আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। বুকে জমায়িত অপ্রকাশিত কথাগুলো যদি এভাবে উড়িয়ে দেওয়া যেত তাহলে বেশ হতো, অন্তত প্রতিটা সেকেন্ডে টেনশনের হাত থেকে রেহাই পেত। তিতাস ফোনে সময় দেখে একটা পার্কে গিয়ে বসলো। কেবল 5টা 20 বাজে। আগে এই সময় বন্ধুদের আড্ডা, নয়তো প্রিয় বাইকটা নিয়ে দিক বেদিক ছুটত। পড়াশোনার অবসরে এই দুটোই তার পছন্দের কাজ। কতই না মধু ছিল সে দিনগুলো। হঠাৎ দমকা হাওয়ার মতো পিয়াসের সিদ্ধান্ত পরিস্থিতিটাই বদলে দিল, ধূলিসাৎ করলো তাদের রঙিন স্বপ্ন। পিয়াসের সঙ্গে ভোরের বিয়েটা দুই পরিবারের সিদ্ধান্তে হয়েছিল। তাছাড়া ভোর আর পিয়াস সেম ব্যাচের, দুজনে ডাক্তারি পাশ করে নিজ নিজ কর্মে নিয়োজিত। তবে তাদের মধ্যে প্রণয় ঘটিত সম্পর্ক ছিল না, কাছের এক আত্মীয়ের মাধ্যমেই বিয়ের প্রস্তাব এসেছিল। তবে ভোর আর তিতাস ছিল পূর্ব পরিচিত, ওদের সম্পর্ক ভীষণ মধুর ও খুনসুটিময়। মূলত ওদের পরিচয় হয়েছিল হাস্যকর ঘটনার মাধ্যমে, যা এখনও তাদের মস্তিষ্কে গেঁথে রয়েছে। তিতাসও মেডিকেলের ছাত্র, মেধাবী একজন স্টুডেন্ট। তার ইন্টার্নশিপ বর্তমানে চলমান। দেখতে ভদ্র হলেও সে বেশ চঞ্চল প্রকৃতির, এবং চঞ্চলতার দিক থেকে বেশ জনপ্রিয় বটে। একদিন বন্ধুদের উস্কানিতে ডেয়ার নিয়ে ভোরের কাছের বান্ধবীকে প্রেমপত্র পাঠিয়েছিল। বয়সে ছোট হয়েও বড় আপুকে চিঠি দেওয়াতে ভোররা বেশ মজা নিয়েছিল। এরপর ভোরের বান্ধবীরা ওকে দেখলেই ওগো কলিজা শুনছো বলে চেঁচিয়ে উঠত। তখন ওদেরকে দেখে তিতাস ও মুখ কুচকে এড়িয়ে যেত। যেখানে দেখা হতো সেখানেই তিতাসকে পচাতে থাকতো তারা। পিয়াস এই ঘটনাটা শুনে হেসে বলতো, ভাই ওই দেখ তোর কলিজার দল আসছে। এই কথা শুনে তিতাস বিরক্তিতে মুখ কুচকে পালিয়েও যেত। অবশেষে ভোরের বান্ধবীদের হাত থেকে রক্ষা পেতে তিতাস ভোরকে ডেয়ারের ব্যাপারটা জানায়। তারপর তিতাস ওদের থেকে রেহাই পায়। তখন থেকে সে ভোরকে চিনে। তবে ওকে একা দেখলে ভোর খোঁচা মারতে ভুল করতো না, প্রতি উত্তরে তিতাস শুধু হাসত। মূলত এভাবেই ওদের পরিচয় হয়েছিল। এছাড়াও ভোর দেখতে নজর কাড়া এবং বেশ ভদ্র। পিয়াসের সঙ্গে ভোরের বিয়ের কথা শুনে সেও মত দিয়েছিল। সবকিছু ঠিকঠাক হওয়াতে ওদের বিয়েও সম্পূর্ণ হয়েছিল। তিতাস কত হাসি ঠাট্টাও করেছিল এইসব নিয়ে। তারপর বিয়ের কার্য শেষে ভোরকে ওদের বাসায় নিয়ে যাওয়ার পরপরই পিয়াস আত্মহত্যা করে। ভোর তখনও একরাশ রঙিন স্বপ্ন নিয়ে ড্রয়িং রুমে আত্মীয়দের মধ্যে বসেছিল। সবাই তখন নতুন বউ দেখতে ব্যস্ত। হইচই চেঁচামেচির আমেজে পরিপূর্ণ ছিল চারিপাশ। হঠাৎ পিয়াসের বন্ধুদের চিৎকার শুনে সবাই সেদিকে ছুটে যায় এবং গিয়ে দেখে পিয়াস আর নেই। তার দেহখানা প্রাণ ত্যাগ করেছে কিছুক্ষণ আগে। সমস্যা থাকলে তার সমাধান রয়েছে, তাই বলে আত্মহত্যা, তাও বিয়ে করে। তখনকার সেই শোকাহত মুহূর্তে সবাই যখন পিয়াসকে নিয়ে ব্যস্ত, তখন কয়েকজন মহিলা ভোরকে সাদা শাড়ি পরিধান করিয়ে দেন। ওটাই নাকি ভোরের উপযুক্ত পোশাক। ভোরও তখন কিছু বলেনি, শুধু নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিল। মূলত কিছু বলার মতো অবস্থাতে সে ছিল না। এরই মধ্যে কেউ বা কারা তাকে তুল্য অপরাধীর কাঠগড়ায়। ওর শরীরে লেপ্টে দিল অলক্ষী এবং অপয়া তকমা। সেই মুহূর্ত থেকে ভোর যেন পাথরে পরিণত হয়েছে। কোনো অনুভূতি কাজ করে না ওর মধ্যে। এই অবধি ঠিক ছিল, কিন্তু তিতাসের মা ভোরের এই অবস্থা মানতে পারেনি। ছেলের শোক এবং ভোরের কথা ভেবে ব্রেন স্ট্রোক করেন। বর্তমানে উনি শয্যাশায়ী।
প্রায় 6 মাস যাবৎ হসপিটালে দিন কাটছে ওনার। দিনকে দিন অবস্থাও বেগতিক হচ্ছে। তবে এই অবস্থা হওয়ার আগে উনি ভোরের সঙ্গে তিতাসের বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলেন, কারণ পিয়াসের ভুল সিদ্ধান্তের জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। এই অনুতাপে সর্বদা অস্থির থাকতেন তিনি। খোঁজ নিয়ে জেনেও ছিলেন কেউ বা কারা অপয়া লক্ষ্মী বলাতে ভোর আত্মহত্যা করতে গিয়েছিল। ভাগ্যক্রমে তার ছোট ভাই জানালা দিয়ে দেখে ফেলাতে সে বেঁচে যায়। এভাবে তো আর কারো জীবন চলে না। এই সমাজের কিছু নিকৃষ্ট মানুষ তাকে ভালো থাকতে দিবে না, তাকে বারংবার মনে করিয়ে দিবে এবং দিচ্ছে সে অপয়া লক্ষ্মী। এজন্য বিয়ে করে ঘণ্টাখানিক পেরোতে না পেরোতেই বরকে খেলো, না হলে এমন হবে কেন? এসব ভেবে সিদ্ধান্ত নিয়েছিলেন উনি তিতাসের সঙ্গে ভোরের বিয়ে দিবেন। ওনাদের এক ছেলের জন্য ভোরের জীবন অগোছালো হয়েছে, আরেক ছেলেকে দিয়ে সব ঠিকঠাক করবেন। তিতাসকে তখন নিশ্চুপ দেখে সম্মতি আছে ধরে নিয়েছেন, কিন্তু ওনাদের পরিকল্পনা বৃথা করে ভোর নিজেই প্রস্তাবে নাকচ করে দেয়। এভাবে এতদিন অতিবাহিত হয়েছে, কিন্তু গতকাল রাত থেকে মায়ের অবস্থা আরও খারাপ হওয়াতে তিতাস নিজে ছুটে এসেছে ভোরের কাছে। একে তো ভোর সম্পর্কে ওর ভাবি, তার উপর বয়সে বড়, তবুও সে পরিবারের কথা ভেবে মেনে নিয়েছে। কিন্তু ভোর, সে তো নিজের সিদ্ধান্তেই অটল। তবে তিতাসও হার মানার পাত্র নয়। যেখানে ওর প্রাণপ্রিয় মায়ের করা আদেশ অবধারিত, সেখানে আর কোনো কথাই থাকতেই পারে না। থাকলেও সে তোয়াক্কা করবে না। এসব ভেবে তিতাস পার্ক থেকে বেরিয়ে ভোরের চেম্বারে চলে গেল। কিছুক্ষণ আগেই ভোর এখানে এসেছে, এখন রোগী দেখতে ব্যস্ত। একে একে সব রোগী দেখা হলে তিতাস এবার চেম্বারে ঢুকে ভোরের মুখোমুখি বসলো। সামনে থাকা স্বচ্ছ কাচের গ্লাস থেকে পানি পান করলো, হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে এসির পাওয়ার বাড়িয়ে দিল, যেন চেম্বারটা তার। তখন ভোর স্বাভাবিকভাবে বলল, কিছু বলবি? পড়া ফেলে এখানে নিশ্চয়ই খেজুর আলাপ করতে আসেনি। তাও ঠিক। পুনরায় বলছি, আম্মুর প্রস্তাব মেনে নাও। পুনরায় জানিয়ে দিচ্ছি, না না এবং না। কেন? উফ, আর কতবার বলবো তিতাস, তোকে সেভাবে ভাবতেই পারবো না আমি। তাছাড়া বয়সেও ছোট তুই। বয়সন্ধির পর কোনো ছেলে আর ছোট থাকে না, আর আমি তো বয়সন্ধি পেরিয়ে টকবগে যুবক। তাহলে? তিতাসের কথা শুনে ভোরের মুখটা থমথমে হয়ে গেল। ভোর রেগে কিছু বলতে উদ্যত হলে তিতাস ইশারায় ওকে থামিয়ে দিল। তারপর সঙ্গে করে আনা রিপোর্টগুলো দেখিয়ে অতি শান্ত কণ্ঠে বলল, বাই চান্স আম্মুর কিছু হলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, ভোর চৌধুরী। উপরোক্ত কথাটা বলে তিতাস প্রস্থান করলো। জবাবে কিছু বলার সুযোগটুকুও দিল না। ভোরও আর না বসে বেরিয়ে পড়ল। তার কিছু ব্যক্তিগত কাজ সারতে হবে। রোগীর চাপ কম, তাই আজ সারাই উত্তম। আর এই পাগলের কথা সে পূর্বেও কান দেয়নি, এখনো দিবে না। ছোট মানুষ বুঝে কম, বকে বেশি। তাছাড়া পারিপার্শ্বিক অবস্থা দেখে বিয়ের জন্য লাফাচ্ছে সে। অথচ এই তিতাসই একদিন আফসোসে ডুবতে বসবে না, এর নিশ্চয়তাও অনিশ্চিত। জীবন ছেলে খেলা নয়, কতই না চড়াই উতরাই আছে এই জীবন নামক সংগ্রামের। সব কাটিয়ে উঠতে পারলেই মানব জীবন সার্থক। তিতাসের জীবনযাত্রা কেবল শুরু। তার রঙহীন জীবনে জড়িয়ে তাকে হতাশাগ্রস্ত করার মানেই হয় না। মুখ্য কথা, সে করুণার পাত্রী হতে চায় না। এভাবেই ওর রঙহীন পানসে জীবনখানা দিব্যি পেরিয়ে যাবে। তাছাড়া সবাইকে এই সংসার ধর্ম পালন করতে হবে, এর কোনো মানে নেই। প্রচ্ছন্নতার ভিড়ে একরাশ রঙিন স্বপ্ন সযত্নে সেও সাজিয়েছিল, বাস্তবায়ন হলো কই? বরং স্বপ্ন মেলে ধরার আগে সব ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ রূপ ধারণ করলো, মলিন করে দিল তার সুখপূর্ণ জীবনচরিতা, যেখানে এখন একরাশ বিষণ্ণতার বসবাস। এর চেয়ে তিতাসের সঙ্গে ওর আগের সম্পর্কই বহাল থাকুক, যেন দিন শেষে হাসিপূর্ণ মুখে বলতে পারে সে কাউকে ঠকায়নি, কারো দীর্ঘশ্বাসের কারণ হয়নি। তিতাস বাসায় গিয়ে ফ্রেশ হয়ে টানটান হয়ে শুয়ে পড়ল। খুব ক্লান্ত সে। ক্লান্তিতে চোখের পাতাজোড়াও আনমনে বন্ধ হয়ে আসছে। প্রচণ্ড ক্ষুধার্তও বটে, তবে উঠে বসে খাওয়ার মতো শক্তি তার শরীরে অবশিষ্ট নেই। পরিশ্রান্ত দেহখানা যে বিশ্রাম চাচ্ছে, এত ধকল শরীর আর কুলাচ্ছে না। তিতাস কিছুক্ষণ সেভাবে শুয়ে রইল। তারপর হঠাৎই বন্ধ চোখ জোড়া খুলে উঠে বসলো। ঘাড় ঘুরিয়ে পিয়াস আর তার ছবি দেখে মলিন হাসলো। ওর প্রাণপ্রিয় ভাইয়া মাটির সঙ্গে মিশে গেছে। এখন শত চাইলেও প্রাণ ভরে ডাকতে পারবে না ভাইয়া ডাকটা। বিপদে আপদে ভাইয়ের থেকে বুদ্ধি নেওয়া হবে না। পছন্দের পারফিউমটা চুরি করে ব্যবহার করা হবে না। এই টি শার্টে তোমায় ভালো লাগছে না ভাইয়া বলে নিজেরও দখল করা হবে না। ভাইয়ের ফোনের চ্যাট লিস্ট সহ বেনামি প্রেমপত্রে ছবি তুলে রাখা হবে না, যাতে পরে সেগুলো দেখে মোটা টাকা হাতাতে পারে। নাস্তার টেবিলে হুটুপুটি করে ভাইয়ের প্লেটের মাংস অথবা ডিম নিয়ে দৌড় দেওয়া যাবে না। একসঙ্গে বাইক নিয়ে বের হলে সুন্দরী মেয়ে দেখলে চেঁচিয়ে বলা হবে না, শুনুন সুন্দরী লরনা, আমার ভাই আপনাকে ব্যাপক পছন্দ করেছে, এজন্য আই লাভ ইউ। এসব বলে কত শত মেয়ের মুখের গালি শুনেছে এই আত্মাও নেই।
এই অপরাধে বাসার বাইরে কান ধরে দাঁড়িয়েও থেকেছে, আর কান ধরা অবস্থাতে পথচারী মেয়েদের প্রেমের প্রস্তাব দিয়েছে, ফোন নাম্বার চেয়েছে। তখন ওরা আবার বাসাতে গিয়ে ওর নামে বিচার দিয়ে এসেছে। ফলস্বরূপ ওর আম্মু কেঁদে কেটে কথা বলা বন্ধ করে দিতেন, রান্নাঘরের দরজায় তালা ঝুলিয়ে রাখতেন যাতে এসব আর না করে। কিন্তু না, এতেও সে শুধরাবার ছেলে নয়, বরং ফুডপান্ডা থেকে তার পছন্দের খাবার এনে পায়ের উপর পা তুলে খাবার খেত আর টিভিতে খেলা দেখত। কেউ বিরক্ত হয়ে তাকালে তাকে হাসি মুখে খাবার অফার করত। ওর এহেন চঞ্চলতা, অস্থির ভাব দেখে পাড়াতো এক দাদি বলেছিলেন, ওর পশ্চাৎদেশে নিশ্চয়ই বানরের হাড় আছে, নয়তো এমনই বা করে কেন? এ কথা শুনে সে সত্যি সত্যি বানরের হাড় আছে নাকি দেখতে এক্সরে করতেও চেয়েছিল। ঠিক এমন চঞ্চল দুরন্তপনা প্রকৃতির ছেলে ছিল সে, অথচ এই 6 মাস যাবৎ সে ধীর স্থির, যেন অন্য একটা তিতাস। তিতাস উঠে ছবিটার সামনে দাঁড়িয়ে মনে মনে কিছু কথা সাজিয়ে নিল, তবে মুখে উচ্চারণ করার সাহস পেল না। পিয়াস মারা যাওয়ার পরেও ভোরকে এসে ভাবির নজরেই দেখত, সম্মান করত, কিন্তু ভোরের ইদ্যত পালনের সময়সূচি পার করে ওর আম্মুর প্রস্তাব পাঠানোর পরে মন ঘুরিয়েছে। যদিও যুক্তিযুক্ত আরও কিছু কারণ রয়েছে যা অপ্রকাশিত, মূলত সেই অপ্রকাশিত রেখেছে। অর্থাৎ মূল কাহিনী দাঁড়ায়, পিয়াসের মৃত্যুর 6 মাস হলেও ভোরকে ভাবি মেনেছে মাত্র 4 মাস 10 দিন, যা বিধবা বিয়ের উপযুক্ত সময়। এছাড়াও ওর মায়ের অসুস্থতা এবং ভোরের আত্মহত্যা ঘটনাতে মন স্থির করে ফেলেছিল ভোরকে বিয়ের করার। এছাড়া কোনো পথ খোলা ছিল না। তিতাসের এসব ভাবনার ছেদ ঘটল দরজায় নক পড়ার শব্দে। সে দরজা খুলে দেখে রেশমি চাচি দাঁড়িয়ে আছেন। ওর চাচা মারা গেছে 8 বছর হলো। সেই থেকে চাচি ওনার একমাত্র মেয়ে রোজাকে নিয়ে এখানেই থাকেন। রোজার বর্তমান বয়স 11 বছর বয়স, তবে সে হাঁটতে পারে না, সর্বদা হুইল চেয়ার ব্যবহার করে। জন্মগতভাবে ওর পা বাঁকা। আর ওদের পরিবারে সদস্য সংখ্যা ছিল মোট 7 জন। বাবা মা, বড় বোন সারা ডিভোর্সি, চাচি রোজ, পিয়াস আর সে। ভোরেরও যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু হলো না। ভাগ্য তাকে চরম ধোঁকা দিয়েছে। তখন চাচি ব্যতিব্যস্ত হয়ে বললেন, বিকাল 4টা বাজে, কখন খাবি তুই? যাও, আসছে। আমিও হসপিটালে যাব, আমাকে ফেলে যাস না যেন। তুই খেয়ে নে, আমি রেডি হচ্ছি। বাবা কোথায়? খেয়েছে? খেয়ে কেবল রুমে গেলেন। তিতাসার কথা না বাড়িয়ে খেয়ে রেডি হয়ে চাচিকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে পৌঁছে চাচিকে ওর আম্মুর কেবিনে রেখে নিজের কাজে চলে গেল। আজ এই বেলাতে অনেক রুগী ভর্তি হয়েছে, কারো অ্যাক্সিডেন্ট, কেউ বা হাত পুড়িয়েছে, অথবা কেউ পেটের অসহনীয় ব্যথায় জর্জরিত। তিতাসর ডাক্তারি সাদা অ্যাপ্রন গায়ে জড়িয়ে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে রোগী দেখতে ব্যস্ত হয়ে পড়ল। এভাবে রোগী দেখতে দেখতে ঘণ্টাখানেক সময় কেটে গেল তার। তারপর বরাদ্দকৃত রুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে বসতেই ফোনের রিংটোন বেজে উঠল। সে বিরক্ত চেপে কথা বলতে বলতে রাম্মুর কেবিনের দিকে পা বাড়ালো। অপর ব্যক্তিকে কথা দীর্ঘ করার সুযোগ না দিয়ে দ্রুত কল কাটলো। তারপর কেবিনের দরজায় পা রাখতে অবাক হলো, কারণ ভোর সশরীর এখানে উপস্থিত। তিতাস ঘড়িতে সময় দেখে ভ্রুজোড়া কুঁচকে ফেলল। রাত 9টা বাজে। এখানে ভোরের আসার কারণ বোঝার চেষ্টা না করে সে সরাসরি ওর আম্মুর পাশে বসলো। নার্সকে ডেকে ঠিকঠাক ওষুধ খাইয়েছেন কিনা খোঁজ নিল। নিজে ওর আম্মুর শরীরের হালচাল জিজ্ঞাসা করলো। চাচি সন্ধ্যার আজানের পরপর চলে গেছে। ড্রাইভার কাকা এসে নিয়ে গেছেন। সব ঠিকঠাক দেখে তিতাস এবার ভোরকে বলল, এখানে কে? ভোর তখনও ফোন স্ক্রল করতে ব্যস্ত। তখন তিতাসের আম্মু রুগ্ন কণ্ঠে বললেন, আমি ডেকেছিলাম। তিতাস কেন জানি নিজের রাগটা সংবরণ করতে পারল না। সে হাতের স্টেথোস্কোপ ছুঁড়ে ফেলে চেঁচিয়ে পড়ল, কেন আম্মু? কেন? তুমি কেন বারবার অপমান হতে চাও? কিসের অভাব তোমার? বলবে আমায়? এই মেয়েটার সুযোগ বুঝে নাচাচ্ছে তোমাকে, বলছো না তুমি? কেন ডেকেছো তুমি ওকে? এক্ষুনি তাকে যেতে বলো, এক্ষুনি। যার অহংকারে মাটিতে পা পড়ে না, রূপের গরিমা শেষ হয় না, তাকে আর কখনো ভুলে ওখানে আসতে বলবে না। এবার ভোর নিঃশব্দে চেয়ার ছেড়ে উঠে তিতাসের মুখোমুখি দাঁড়ালো। তারপর সজোরে একটা থাপ্পড় বসিয়ে অতি শান্ত কণ্ঠে বলল, ছোটদের মতো থাকবি। ফার্দার বাড়তি কথা বললে থাপড়ে মারির দাঁত ফেলে দেব, বেয়াদব কোথাকার। তিতাস জবাব না দিয়ে ভোরের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। রাগেও শরীর কাঁপছে। একটা অসুস্থ মানুষ এতবার বলার পরও তার কথা রাখছে না। এখানে আসছে বাহারি ঢং দেখাতে, আদিক্ষেতা। তিতাসের আম্মু শুয়ে নিশ্চুপ হয়ে শুধু দেখছেন। বললেও এরা শুনবে না। দুজনেই ঘাটতেরা জাত। এই 6 মাসে এমন কাহিনী বেশ কয়েকবার ঘটিয়েছে তারা। তখনও তিতাস রাগান্বিত দৃষ্টিতে সেভাবেই তাকিয়ে রয়েছে, যেন ভোরকে আস্ত গিলে খাবে, নতুবা চোখ দিয়ে ভস্ম করে দিবে। তখন ভোর ওর দৃষ্টি দেখে তিতাসকে পুনরায় থাপ্পড় মেরে বলল, তাকা, সুন্দর করে তাকা বলছি। আরেকটা দেব কিন্তু। কি কথা কানে যাচ্ছে না? তিতাস মার খেয়ে আর দাঁড়ালো না। গম গম শব্দ তুলে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। তখন অদূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তি কুটিল হেসে মনে মনে বলল, তোমাদের দুজনকে আমি এক হতে দিব না তিতাস, কখনো না, কোনো দিনও না। তিতাস মার খেয়ে আর দাঁড়ালো না।
গমগম শব্দ তুলে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। তখন অদূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তি কুটিল হেসে মনে মনে বলল, তোমাদের দুজনকে আমি এক হতে দিব না তিতাস, কখনো না, কোনো দিনও না। এই কথা বলে সে ঘুরতেই নার্সের সঙ্গে ধাক্কা খেল। তার হাতে থাকা ফোনটা মেঝেতে লুটিয়ে পড়ল। বোধহয় ফোনের গ্লাসটা ফেটে গেছে। বেশ কয়েকজন রোগী উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন। হয়তো এর পরের ঘটনাও দেখতে আগ্রহী ওনারা। তবে নার্স মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে দরদর করে ঘামছেন। উনি ভয়ে আছে যদি তার নামে অভিযোগ দায়ের করা হয়। এমনিতেই সেকেন্ড ওয়ার্নিংয়ে আছেন তিনি। এবার কেউ অভিযোগ জানালে বিনা বাক্যে হসপিটাল ত্যাগ করতে হবে, যেটা উনি মোটেও চাচ্ছেন না। এতদিন অহংকার করে রোগী এবং তাদের বাসার লোকদের সঙ্গে মন্দ আচরণ করেছেন, অকারণে রোগীদের প্রতি রাগ দেখিয়েছেন, যা ইচ্ছা বলেছেন। পরে রোগীদের বাসার লোকরা হসপিটালের কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন। ফলস্বরূপ ওনাকে ওয়ার্নিং দিয়েছেন। এখন যদি এই ভদ্রলোক অভিযোগ করে তাহলে শেষ রক্ষার হবে না। পরিশেষে তাকে পথে বসতে হবে, ছেলে মেয়ে নিয়ে না খেয়ে মরতে হবে। তখন আগন্তুক বিরক্ত নিয়ে কিছু বলতে গেলে পেছন থেকে কেউ বলে উঠল, আরে আয়মান, তুমি এখানে? আগন্তুক অর্থাৎ আয়মান কৌতূহলবশত পেছনে ফিরে দেখে ভোর দাঁড়িয়ে আছে। মুখে মিষ্টি হাসি, হালকা মিষ্টি রঙের 3 পিসে তাকে আরো মিষ্টি দেখাচ্ছে। আয়মান মুখ ভর্তি হাসি নিয়ে ফোনটা তুলে ভোরের মুখোমুখি দাঁড়ালো। তখন ভোরের কল আসাতে তাকে দাঁড়াতে বলে সাইডে গিয়ে কথা বলতে লাগলো, আর আয়মান ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসলো। সে ভোরকে ছায়ার মতো ফলো করে দেখে, তবুও তার তৃপ্তি আসে না, মনের খোরাক মিটে না, বরং ক্ষণে ক্ষণে তার সঙ্গ পেতে মনে আকাঙ্ক্ষা জন্মে। নিষিদ্ধ ভাবনা মস্তিষ্কে কিলবিল করে। এই মেয়েটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে যেটা তাকে সর্বদা টানে আকর্ষণ করে, বিমোহিত হয়ে করে তোলে প্রতি মুহূর্তে। সে তার সুপ্ত অনুভূতির কথা ভোরকে জানাতে গিয়েও ফিরে এসেছে, পিছিয়ে গেছে। মনের কোণে লুকিয়ে রাখা গাঢ় অনুভূতি প্রকাশে বারবার ব্যর্থ হয়েছে। শুধু একটা ভয়, যদি ভোর ভুল বুঝে অথবা তার সঙ্গে দূরত্ব সৃষ্টি করে। এসব ভেবে আয়মান দীর্ঘশ্বাস ছাড়ল। তখন কল কেটে ভোর ব্যস্ততা দেখিয়ে বিদায় নিয়ে চলে গেল। তাকে কিছু বলারও সময় দিল না। আয়মানও আর না দাঁড়িয়ে বেরিয়ে পড়ল। এখানে তার কোনো কাজ নেই, শুধু ভোরের জন্য এসেছিল। ভোর হন্তদন্ত হয়ে বাসায় ফিরে দেখে ওর বড় ভাইয়ের ছেলে ভোম্বল হাত পুড়িয়ে ফেলেছে। যদিও তার ভালো নাম আছে সাফায়াত সাফি, তবে ভোর তাকে ভোম্বল বলেই ডাকে, খুব আদরে সে। ভোম্বল পা হাত পুড়িয়ে চিৎকার করে কাঁদছে। ভোর তাকে ভুলিয়ে ভালিয়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজও করে দিল। তারপর 5 বছরের ভোম্বল কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। ভোররা হলো 2 ভাই আর সে, বাবা মা সহ 7 জন সদস্যের পরিবার তার। তবে বর্তমানে সে একা ফ্ল্যাটে থাকে, কারণ পিয়াসের মৃত্যুর পর আত্মীয় স্বজনরা এসে উপদেশ দিয়ে যেতেন। কেউ বা চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে চাইতেন সে অপয়া, অলক্ষী। তার সংসার ভাগ্য খুবই খারাপ, নয়তো বিয়ের দিনই বিধবা হতেও না। মূলত এসব থেকে মুক্তি পেতেই তার একা থাকা। তবে মাঝে মধ্যে এখানে আসে, সবার সঙ্গে সময় কাটিয়ে যায়। এতে বাসার বাকি সদস্যরা আত্মীয়দের আনাগোনা থেকে রেহাই পায়। ভোর ভোম্বলকে রুমে শুইয়ে দিয়ে ওর বাবার কাছে বসলো। ওর বাবা হাসিব চৌধুরী মৃদু হাসলেন, মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, মা, তোমার নামে বিচার এসেছে। তিতাস দিয়েছে? ছেলেটা কিন্তু বেশ ভালো। জানি বাবা। তাকে একটা সুযোগ দিলে হয় না মা? বাবা, তিতাস ভালো, তবে তাকে মেনে নেওয়া আমার জন্য কঠিন। গত 6 মাস আগে ওদের বাসায় পিয়াসের বউ হয়ে পা রেখেছিলাম, কিন্তু ভাগ্যের পরিহাসে আজ আমি বিধবা। আমার সেই ক্ষতই এখনো রক্তাক্ত, ক্ষত বিক্ষত। মেয়ের এই কথার জবাবে উনি কিছু বলতে পারলেন না, শুধু নীরবে দীর্ঘশ্বাস ছাড়লেন। এখন রাত 2:21, প্রগাঢ় আধার, রিয়া, তিমির, চারিপাশে নিস্তব্ধ পরিবেশ। এখন সুখী ব্যক্তিদের নিদ্রালু হওয়ার সময়। আর যারা রাত জাগা পাখি তারা হয়তো বিষাদ কুড়াতে ব্যস্ত, নতুবা সেই বিষাদে সেই নিজেকে পুরাতে মগ্ন। তিতাস আজ বাসাতেই আছে, টেবিলে বসে একমনে পড়ছে। বাবা থাকছে ওর মায়ের সঙ্গে, যদিও সে নার্সদের সজাগ থাকার আদেশ করেছে যেন কোনো অসুবিধা না হয়। তাছাড়া ওর পড়ার চাপ বেশি থাকায় মায়ের সঙ্গে থাকতে কষ্ট হয়ে যাচ্ছে। রুগ্ন মাকে দেখে সে পড়তে পারে না, মনোযোগও আসে না, ফলে অনেক পড়া জমে গেছে। এজন্য ওর বাবা আজ পাঠিয়ে দিয়েছেন যাতে ওর পড়া কভার করতে সুবিধা হয়। তিতাস আঙ্গুলের ভাঁজে কলম নাড়িয়ে বিড়বিড় করে পড়ছে। তখন ওর ফোন ভাইব্রেট হতে লাগলো। এবার সে পড়তে পড়তে ঘাড় ঘুরিয়ে দেখে ফোনের স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা ভোর। ততক্ষণে পূর্বের কল কেটে ফোন নতুন উদ্যমে ভাইব্রেট হচ্ছে। তখন থাপ্পড় খেয়েও তার অভিমান কিংবা রাগ কোনোটাই হয়নি। যদিও ভোরের উপর রাগ করতে পারে না, কারণ সর্বদা ওর মনে হয় ভোর নিজের জায়গাতে সঠিক, নির্ভুল। কারণ সেও রক্তে মাংসে গড়া মানুষ, তার ব্যক্তিগত চাওয়া পাওয়া আছে, আত্মসম্মান বোধ আছে। সে কেন একই ভুল করবে? যাকে বিয়ে করে একরাশ স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে এসেছিল, সেই মানুষটাই তাকে ঠকিয়ে ঘণ্টা না পেরোতেই আত্মহত্যা করেছে। কাপুরুষদের মতো সমাধান না খুঁজে প্রাণ বিসর্জন দিয়েছে। ওকে বিধবার সাজ উপহার দিয়েছে, সঙ্গে অপয়া, অলক্ষী, স্বামীকে তকমা লাগিয়েছে, কত শত নোংরা কথা শুনতে বাধ্য করেছে। অথচ ভোর এসবের প্রাপ্য নয়।
সে নির্দোষ নিরপরাধ। তবে তিতাস এখনো বুঝতে পারে না পিয়াস কেন আত্মহত্যা করেছে, কারণ পিয়াস খুশি মনে ভোরকে সহধর্মিণী হিসেবে মেনে বিয়ে করেছিল। এমনকি তিতাসকে এমনও বলেছিল, ভাই, ভোরের চোখ দুটো আমাকে খুব টানে। মনে হয় তার চোখ জোড়া আমায় কাবু করতে সক্ষম। বড় ভাইয়ের কথা শুনে সে হেসে মজা করে বলেছিল, ভাই, কোথাও কোনো চক্কর লাগিয়ে বিয়ে করো না। দেখা যাবে বিয়ের পর দিনে তোমার পূর্বের বয়সে হাজির হবে, তখন বাসায় হাঙ্গামানা বেঁধে যায়। তাই বলছে সময় আছে, ভেবে চিন্তে বিয়ে করো। এ কথা শুনে পিয়াস উচ্চ শব্দে হেসেছিল। এছাড়া তিতাস নিজেও অবগত পিয়াস কখনো কারো সঙ্গে সম্পর্কে জড়ায়নি, কারণ তার সমস্ত ভালোবাসাটুকু বইয়ের জন্যই তোলা ছিল। তাহলে আত্মহত্যা কেন? এসব প্রশ্নের উত্তরের খোঁজে মরিয়ে আসে। তিতাসের ভাবনা ছেদ ভাঙল ভাইব্রেটের ভো ভো শব্দে। সে দ্রুত কল রিসিভ করতে ভোর বলল, কোথায় তুই? বাসায়। পরীক্ষা কবে? আগামী সপ্তাহে। আগামীকাল বাসায় থাকবি? বোধহয় না। কেন? আমি যাব তোদের বাসায়। হঠাৎ? কাজ আছে। তিতাস কান থেকে ফোন সরিয়ে আঙ্গুল দিয়ে কান খুঁচিয়ে আবারও ফোন কানে রাখলো। ভুলভাল শুনছে নাকি পুনরায় নিশ্চিত হলো। না, যা শুনছে সব ঠিক। সে কিছু বলতে গেলে কল কেটে গেল। তিতাস কল ব্যাক করলে ভোরের ফোন বন্ধ দেখালো। এই মেয়েটার মাথায় কখন কি চলে বোধগম্য হয় না তার। তিতাস চেয়ারে হেলান দিয়ে আর মোড়া ভেঙে পুনরায় পড়াতে মন দিল, তবে মনোযোগী হতে পারল না। মাথাতে নানান চিন্তা এসে ভর করলো। বিয়ের পর ভোর ভুলেও ওদের বাসার ধারে কাছেও আসেনি, তাহলে কাল আসবে কেন? এই বাসাতেই বা কি কাজ তার? তিতাস খোলা বইটা বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। কোলবালিশ বুকে জড়িয়ে চোখ বন্ধ করে ফেললো। আজ আর পড়াশোনা হবে না, এর চাইতে ঘুমানোই উত্তম। সে আর কিছু না ভেবে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। পরদিন সকালে রোজার হাক ডাকে তিতাস সদ্য নেত্রজোড়া খুলে তাকালো। সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে আর মোড়া ভাঙলো। ঘুমে ঢুলু ঢুলু চোখ জোড়া ডোলে উঠে বসলো। ওর প্রিয় কোলবালিশখানা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। কখন যে পড়ে গেছে খেয়ালই নেই। বিছানার অর্ধেক চাদর মেঝেতে ছুঁই ছুঁই। বিছানার সাজানো কুশনগুলো ড্রেসিং টেবিলের সামনে জমা করা। পড়ার টেবিলে বই দিয়ে চিপস চানাচুরের প্যাকেট চাপা দেওয়া। গতরাতে পড়তে পড়তে খেয়েছিল সে। খাটের পায়ার কাছে রাখা সবুজ রঙা পাপোশটাও খুঁজে পাওয়া মুশকিল, তবে ধারণা করা যায় খাটের তলায় নয়তো ড্রেসিং টেবিলের চিপায়, অথবা জমিয়ে রাখা নোংরা জামা কাপড়ের ভেতর পাওয়া গেলেও যেতে পারে। একগুচ্ছ কাপড় বিন ব্যাগের উপর স্তূপ করে রাখা। তিতাস ওর পুরো রুমে একবার চোখ বুলিয়ে হাসলো। একদম মন মতো করে অগোছালো করা। বাহ, দেখতে ভালোই লাগছে। তারপর অনেক খুঁজে কোনায় রাখা বিন ব্যাগের পাশ থেকে স্যান্ডেল উদ্ধার করলো। রুমে পড়া এই স্যান্ডেল জোড়া পিয়াস কিনে দিয়েছিল। তারপর সময় নিয়ে সে স্যান্ডেল দুখানা পায়ে ঢুকিয়ে উঠে দাঁড়ালো। কুচকানো টি শার্ট টেনে ঠিকঠাক করলো। ততক্ষণে রোজার দরজা থাবড়ানো বেড়ে গেছে। তিতাস আলসেমি ভরা দেহখানা নিয়ে হেলে দুলে দরজা খুলতেই রোজা মিষ্টি হেসে বলল, ছোট মিয়া, আম্মু তোমাকে ডাকছে। কেন? জানি না। যাচ্ছে। তা তুই কেঁদেছিস কেন? কই না তো। আবার? পাশের বাসার ছোট না আমাকে ল্যাংড়া বলেছে। ল্যাংড়াকে তো ল্যাংড়াই বলবে, এখানে কান্নাকাটির কি আছে? রোজা হাসিপূর্ণ মুখখানা নিমিষেই মলিন হয়ে গেল। আদরে মুখখানাতে জমা হলো একরাশ বিষণ্ণতা। ডাগর ডাগর চোখ দুটোতে দেখা দিল অবাধ্য নোনা জল। মলিন বদন নামিয়ে একেবারে নিশ্চুপ হয়ে গেল মেয়েটা, যেন বাকশক্তিহীন। পরক্ষণে সে ঠোঁট ভেঙে কাঁদতে গিয়েও চেপে গেল, তবে তার আখিদ্বয় দিয়ে টপ টপ করে গড়িয়ে গেল কয়েক ফোঁটা অশ্রুধারা। সে আর কথা না বাড়িয়ে ওর হুইল চেয়ারে চাকা ঘুরিয়ে যেতে গেলে তিতাস তাকে আটকে ধরল। হাঁটু গেড়ে বসলো রোজার সামনে। তারপর ওর চোখ মুছিয়ে মৃদু হাসলো। রোজা তখনও নির্লিপ্ত পরিবর্তন শূন্য। তিতাস ওর মুখখানা তুলে পিয়াসের ব্যালকনিতে লাগানো সদ্য ফোটা গোলাপটা দেখিয়ে বলল, বোনো, বলতো, গাছে গোলাপ না ফুটে যদি সাদা খরগোশের বাচ্চা ফুটতো তাহলে কেমন হতো? তিতাসের এই কথা শুনে রোজা বোকা বোকা চোখে তাকিয়ে রইল। এই আবার কেমন কথা? গাছে আবার খরগোশ ফুটে নাকি? তাও আবার সাদা খরগোশ? গাছে না ফুটে এমনিতেই ভালো দেখায়, দেখতে আদরে লাগে। তাছাড়া গাছে ফুটলে খরগোশ ঝুলে থাকতো, খুব কষ্ট পেত, তখন মোটেও ভালো দেখাতো না। এই কথা ভেবে রোজা জবাবে বলল, মোটেও ভালো দেখাতো না, ফুল গাছেই সুন্দর দেখায়। সত্যি তো? হুম। আমাদের সৃষ্টিকর্তা যাকে যতটুকু প্রয়োজন তাকে ঠিক ততটুকুই সৌন্দর্য দান করেন। ল্যাংড়া বলে কষ্ট পাচ্ছিস, কাঁদছিস, এটা ঠিক না বোনো। সবসময় ভাববি তোর সঙ্গে যা হচ্ছে বা হবে সব সৃষ্টিকর্তার মর্জিতে। ওনার হুকুম ব্যতীত গাছের একটা পাতাও নড়ে না। ছোট মিয়া, আমি নিজের পায়ে দাঁড়ালে আমাকে কি খুব পচা দেখাতো? এজন্য কি আমার আল্লাহ আমাকে এমন বানিয়েছেন? বোনো, পৃথিবীতে এমন আরো অনেক মানুষ আছে, তারাও বেঁচে আছে, নিজেদের পরিচিতি লাভ করছে। এর জন্য বলছে
শরীরের ত্রুটির কাছে নিজেকে গুটিয়ে রাখিস না। কষ্ট পেয়ে বুকের মতো কেঁদে হাল ছাড়িস না, বরং এখন থেকে 10-এর একজন হয়ে দেখা। সর্বদা মনে রাখবি, যাদের নজর সর্বদা অন্যের দিকে তারা জীবনে কিছুই করতে পারে না। হিংসাতে জ্বলতে জ্বলতে জীবন চায় তাদের। আজ ছোটন বলেছে, কাল অন্য একজন বলবে, এর চেয়ে মেনে নে তুই ল্যাংড়া। ব্যাপারটা একদম স্বাভাবিকভাবে গ্রহণ কর। আশেপাশে মানুষদের কথাকে অগ্রাহ্য করে মনে রাখ, তুই আল্লাহর সৃষ্টি মানুষ। তখন দেখবি কষ্ট লাগবে না। রোজা কথাগুলো মন দিয়ে শুনে মাথা নাড়ালো, খুশি হলো। তখন চাচি চেঁচিয়ে বললেন, তিতাস, রোজা, হারিয়ে গেলি নাকি দুজন? তাড়াতাড়ি এদিকে আয়। তিতাস রোজার হুইল চেয়ার ঠেলে ড্রয়িং রুমের দিকে গেল। ততক্ষণে এটা ওটা বলে রোজার মুখে হাসিও ফুটালো। রোজা এখন খিলখিল করে হাসছে। তিতাস সেখানে পৌঁছে দেখে তার মা সোফায় বসে আছেন, পাশে ওর বাবা ফোনে কথা বলছেন। কথা শুনে মনে হচ্ছে ফোনের অপর পাশের ব্যক্তি ভোর, কারণ তিনি ভোরের সঙ্গে এভাবে কথা বলেন। একটা কথার আগে পিছে 2বার করে মা শব্দ যুক্ত করেন। আদর যেন ঠিকরে পড়ে। সকালবেলা এসবের মানে তার বোধগম্য হচ্ছে না। আম্মু বাসায় কেন? ডিসচার্জ করালো কে? আসবে যখন তাকে কেন জানালো না? এসব ভেবে সে কিছু বলতে গেলে ওর বাবা ইশারায় নিষেধ করলেন। তিতাস ইশারা বুঝে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। ওর থমথমে মুখশ্রী দেখে ওর আম্মু মৃদু হাসলেন। তিতাস এগিয়ে গিয়ে ওনার পাশে বসতে সেখানে রবিন উপস্থিত হলো। সে একগাল হেসে হাতের জিনিসগুলো একে একে তার বাবাকে বুঝিয়ে দিল, তারপর অকারণে হেসে বিদায় নিল। এই ছেলেটা ভোরের সহকারী। তিতাস তাকে দু চোখে সহ্য করতে পারে না। ওকে দেখলেই ওর মনে হয় নাক বরাবর লাগাতার ঘুষি বসিয়ে দিতে, নয়তো গন্ধযুক্ত ডোবার পানিতে গড়াগড়ি খাওয়াতে। তারপর জিজ্ঞাসা করতে, রবিন ভালো আছো? তখনও হয়তো সে বরাবরের মতোই হলুদ দাঁত বের করে একগাল হেসে জবাব দিবে। হ্যাঁ ভাই। একে নিয়েও ভোরের সঙ্গে তার এক দফা ঝগড়া হয়ে গেছে। রবিনের দোষ, অকারণেই হাসে। সিরিয়াস ভঙ্গিতেও সে হাসি থামাতে পারে না। সামান্য কারণে হেসে লুটুপুটি খায়, যেটা তার একেবারেই পছন্দ নয়। ওর কথা হচ্ছে, সিরিয়াস পরিস্থিতিতে আমি হাসবো, তবে আমার সামনে কেউ হাসতে পারবে না। হঠাৎ তিতাসের মাথায় খেলে গেল, রবিন যেহেতু এখানে, অর্থাৎ ভোরই ওর মাকে ডিসচার্জ করিয়েছে, নতুবা তাকে না জানিয়ে ওনারা আসতেন না। যদিও ওর মা আগের তুলনায় কিছুটা সুস্থ। এই নিয়ে আর কথা না বাড়িয়ে সোজা রুমে চলে গেল। তারপর ভোরকে কল করলো। হ্যাঁ বল তিতাস। হঠাৎ আমার সিদ্ধান্তের কারণ? জানিসই তো, কেউ বা কারা তোদের নজর রাখছে। কি ভাবিস তুই? নিজেই চালাক, না বললে জানতেও পারবো না। তিতাস ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিকঠাক করে মৃদু হাসলো, তারপর কথা কাটাতে বলল, সবার ভাগ্যে সিনিয়র বুদ্ধিমতী বউ ছুটে না। সেই ক্ষেত্রে আমি কিন্তু খুব সৌভাগ্যবান। পেয়েছিস কি? বিয়ে হলো কবে? কই দাওয়াত টাওয়াতও তো পেলাম না। পাইনি, তবে আমি তাকে জয় করে নিবই। কিন্তু কেন জানি আমার মনে হয় সে আমাকে ভয় পায়, এজন্যই ধরা দিচ্ছে না। ভোর জুসের গ্লাসটা নিঃশব্দে রেখে পাল্টা প্রশ্ন ছুড়ল। কিসের ভয়? তিতাস তখন ফিচেল কণ্ঠে ফিসফিসিয়ে জবাব দিল, আমাকে ভালোবেসে ফেলার পর। এ কথা শুনে অপর পাশে তখন পিনপতন নীরবতা। হঠাৎ কল কেটে গেল। তিতাস কান থেকে ফোন সরিয়ে গলা ছেড়ে গিয়ে উঠল, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলে আমি বাসি। তখন রাত সবে 8:30। তিতাস সারাদিনের ব্যস্ততা কাটিয়ে কেবল হসপিটাল থেকে বাসায় ফিরল। শুভ্র শার্টের বোতাম খুলে শরীর এলিয়ে দিল নরম তুলতুলে সোফায়। হাত বাড়িয়ে রিমোট নিয়ে টিভিতে গান চালু করলো। পছন্দের গান দেখে নিজেও গেয়ে উঠল দুটো লাইন। তারপর গলা ছেড়ে চাচিকে ডেকে বলল, চাচি শরবত বানিয়ে দাও। তার একটু পর, চাচি কফি করে দাও। মিনিট 5 পর, চাচি ঝাল কিছু বানাও তো। এমনভাবে একের পর এক আবদার চলতেই থাকলো। তার চাচি ব্যস্ত হাতে তার আবদার মিটাতে লাগলেন, কারণ তিতাসের এমন কাণ্ডে অভ্যস্ত তিনি। বরং সে আবদার না করলে শূন্য শূন্য লাগে। এর আধা ঘন্টা পরেই কলিং বেল বেজে উঠল। তিতাস শুনে অলস ভঙ্গিতে শুয়ে রইল। ঘাটতারা এই ছেলে উঠবে না জেনে ওর বাবা নিজে এসে দরজা খুলে দিলেন। ভোর লাগেজ হাতে ভেতরে ঢুকে অপর পাশে সোফায় বসলো। তিতাস ওকে দেখে উঠে বসে বলল, ততক্ষণে ওর বাবা রান্নাঘরে গিয়ে চাচিকে ভোরকে রুমে দিয়ে আসার কথা বললেন। তিতাস সেদিকে একবার তাকে এক ভ্রু উঁচু করে বলল, কাহিনী কি? ভোর এবার তিতাসের দিকে কিঞ্চিত ঝুঁকে তার কানে কানে ফিসফিস করে বলল, সর্ষের মধ্যে নাকি ভূত লুকিয়ে থাকে, তাই ভূত খুঁজতে সোজা এখানে চলে এলাম। হতেও তো পারে ভূত আশেপাশে ঘোরাঘুরি করছে, অথচ আমরা বুঝতে পারছি না। ভোরের আসার কথা শুনে তিতাসের মা ও চাচি ড্রয়িং রুমে উপস্থিত হলেন। ভোরকে দেখে ওনারা হাসলেন, খুশি হলেন। অবশেষে মেয়েটা আসলো। তবে ভোর এক বুক কষ্ট চেপে বসে আছে, এ কথা ওনারাও অবগত। তবুও মেয়েটা নিদারুণভাবে মুখে হাসি ফুটিয়ে রেখেছে, যেন এই পৃথিবীর একমাত্র সুখী ব্যক্তি সে, যার জীবনে নেই কোনো দুঃখ
কষ্ট ও বিষাদের হাতছানি, অথচ ওর অভ্যন্তর রক্তাক্ত ক্ষতবিক্ষত, আর সেটার উপলব্ধিতা কেবল সে নিজেই। তারপর ওনারা হাসি মুখে ভোরের পাশে বসলেন, কুশল বিনিময় করলেন, বাসার সকলের খোঁজ খবর নিলেন। এভাবে দু এক কথা হতে হতে গল্পে মেতে উঠলেন। ভোরও ঠোঁটের কোণে মিষ্টি হাসি এঁটে ওনাদের সঙ্গ দিতে লাগলো। একটু পরে খিলখিল হাসির শব্দে মুখরিত হলো চারিপাশ। সেই সঙ্গে তৈরি হলো আনন্দমুখর পরিবেশ, যেখানে সবাই উপস্থিত। আজকে প্রায় অনেক দিন পর বাসায় আড্ডা জমেছে, জম্পেশ আড্ডা। তাই চাচি উঠে নিজে গিয়ে হরেক রকমের নাস্তা বানিয়ে আনলেন। তিতাস আর রোজা সেগুলোর উপর হামলে পড়ল, কাড়াকাড়ি করে যে যার পছন্দের জিনিস তুলে নিল। তখন চাচি ওদেরকে ধমকে থামিয়ে আস্তে ধীরে খেতে বললেন। সবাই খেতে খেতে দুই দলে ভাগ হয়ে লুডো নিয়ে বসলো। তিতাসের বাবা আর ভোর একদিকে, আর চাচি আর ওর মা একদিকে, আর রোজা হচ্ছে রেফারি। কোন দল খুব ঝামেলা করছে সে দেখছে, যে বেশি ঝামেলা করবে তাকে লাল কার্ড দেখানো হবে। তারপর খেলা অনুযায়ী শুরু হলো তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। প্রায় 1.5 ঘন্টা পর তাদের খেলা সমাপ্ত হলো। তিতাসের মা এবং চাচি দিতেছেন, ওনারা পচাচ্ছেন ভোরদের। তখন ফোন কল আসায় ভোর বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।